বন্ধুরা সবাই ভালো আছে আশা করি। নমস্কার, আমি সৌম্যব্রত চ্যাটার্জি। আমি বিএসসি করেছি ফিজিওলজিতে, এমএসসি করেছি ফিজিওলজিতে, এখন পিএইচডি স্টুডেন্ট। আমি তোমাদের ফিজিওলজি মাইনর পড়াবো। ফিজিওলজি মাইনরের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস যদি তোমরা দেখো, এই সেমের প্রথমেই রয়েছে হচ্ছে সেলের মধ্যে রয়েছে বিভিন্ন অর্গানালিজ। সেই অর্গানালিজগুলোর সাথে সাথে রয়েছে তাদের ফাংশন, তাদের ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। এরপরে সেকেন্ড টপিক সেটা রয়েছে সামান্য কিছুটা জেনেটিক্স, সেল সাইকেল, সেল ডিভিশন, এবং একই সাথে রয়েছে ক্রোমোজোমাল স্ট্রাকচার এগুলো। তারপরের পরের টপিকে রয়েছে বডি ফ্লুইডস। এরমভাবে পরপর এগোবো। এটা আমাদের ফার্স্ট ক্লাস বায়োভার্সিটিতে, ইউনিভার্সিটি ক্যালকাটার ফিজিওলজি মাইনারের ফার্স্ট ক্লাস। তো এই ক্লাসে আমি বেসিক্যালি করাবো সেগুলো হচ্ছে সেলের একটা আমি বেসিক আইডিয়া দেব, আমি নিউক্লিয়াস সম্পর্কে বলবো, আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে বলবো, রাইবোসোমস সম্পর্কে জানাবো, আর বলবো গলগি বডি সম্পর্কে। আস্তে আস্তে আমরা এগোই। তাহলে শুরু করি প্রথমে আমাদের ক্লাস। ভালো করে পড়ো তোমরা সবাই, আশা করি তোমাদের এই ক্লাস ভালো লাগবে। তো শুরু করা যাক। বেসিক্যালি আমরা কি জানি, ছোটোবেলা থেকে কি পড়ে এসেছি সেল সম্পর্কে প্রথমেই আমরা যেটা জানি বা যেটা পড়ে এসেছি সেটা হলো এটা কি, এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, তাই তো? এবার লাইফ কথাটা কি? লাইফ কথাটা বলতে এখানে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে লিভিং বিংস, মানে যারা অ্যাকচুয়ালি বেঁচে রয়েছে তাদের কথা। এবার এই লিভিং বিংসেরই একটা ডিফাইনিং ক্যারেক্টার হলো কি না সেল যদি না থাকে তাহলে তাকে লিভিং বিংয়ের আওতায় ফেলা যায় না, সেটা লিভিং বিং নয়। ফাইন, এই জায়গাটা ক্লিয়ার হলো। তাই এটা হচ্ছে এদের ডিফাইনিং ক্যারেক্টার। ক্লিয়ার? এবার একটা সেল, ধরা যাক এটা একটা সেল, এই সেলের ভেতরে থাকে নিউক্লিয়াস, সেলের বাইরে একটা কভারিং থাকে, আর সেলের চারিদিকে একটা মেশওয়ার্ক টাইপ জিনিস থাকে। ওকে, তাহলে এটা যদি সেল হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, আর এটা যদি সেল মেমব্রেন হয়, এই যে বাইরের পার্টটা সেলের থাকে সেটাকে বলা হয় ইসিএম বা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে একটা সেল, তার বাইরের যে পোর্শন সেটাকে বলা হয় এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। এবার সেলুলার অর্গানাইজেশন তৈরি হয় সমস্ত যত সেল আছে সব কিছুর ক্ষেত্রেই, মানে যত অর্গানিজম রয়েছে সবারই একটা কি থাকে না সেলুলার অর্গানাইজেশন। এটার মানে কি? মানে হচ্ছে সেল থেকে তৈরি হয় কি টিস্যু, টিস্যু থেকে তৈরি হয় কি অর্গান থেকে কি তৈরি হয় সিস্টেম, অ্যান্ড সিস্টেম থেকে কি তৈরি হয় বডি। মানে কি
মানে যেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ সেল তৈরি করে টিস্যু, যেটার একটা স্পেসিফিক ফাংশন আছে। ডিফারেন্ট টাইপ অফ টিস্যু তৈরি করে অর্গান, যার একটা স্পেসিফিক ফাংশন আছে। ডিফারেন্ট অর্গান তৈরি করে একটা সিস্টেম, আর ডিফারেন্ট সিস্টেম নিয়ে তৈরি হয় বডি। ফর এক্সাম্পল, ধরা যাক আমাদের বডি, হিউম্যান বডি, সেই হিউম্যান বডি অনেকগুলো সিস্টেম নিয়ে তৈরি। কার্ডিওভাস্কুলার সিস্টেম, হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেম, হ্যাঁ, তারপরে নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এর প্রত্যেকটা সিস্টেম, ধরা যাক নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমের আবার দুটো অর্গান রয়েছে বেসিক্যালি। কী কী? একটা হচ্ছে ব্রেন, একটা হচ্ছে স্পাইনাল কর্ড। এবার ব্রেন এক ধরনের টিস্যু দিয়ে তৈরি, স্পাইনাল কর্ড এক ধরনের টিস্যু দিয়ে তৈরি। ব্রেনে এক ধরনের সেল থাকে, স্পাইনাল কর্ডে এক ধরনের সেল থাকে। তো এইভাবে পুরো ব্যাপারটা তৈরি হচ্ছে একটা হায়ারার্কিয়াল সিস্টেম মেনটেন করে, একটা হায়ারার্কি মেনটেন করে। এবার যদি আমি পুরো ব্যাপারটাকে একটা ওভারভিউ দিতে চাই, তাহলে কী হবে ব্যাপারটা? তো আমি প্রথমেই যেটা বললাম, initially what I told that cells are the structurally and fundamental unit of life. Now, what do you mean by life? Life are nothing but the living beings. And the defining characters of the living beings are cellular organization, because without the cell, life cannot exist. Now, how the cells are present? Cells are present around the extracellular matrix, and there are multiple parts within the cell. There is cell membrane, there is nucleus, whatever it is. And in every living organisms or every living body, the bodies are formed with different system. Different systems are formed from different organs. Different tissues form different organs, and different cells form different tissues. So এই হায়ারার্কিটা কিন্তু সবসময় মেনটেন হবে। ক্লিয়ার? আশা করি এই পার্টটুকু। এই বেসিক কনসেপ্টটা দেওয়ার পরে আমি যেটা ঢুকবো সেটা হচ্ছে সেলের স্ট্রাকচার, সেলে কি কি থাকে কি না থাকে, তাই বই। আচ্ছা, একটা সেল যদি ধরা যাক এটা একটা সেল, সেলের বাইরে কি থাকে? সেল মেমব্রেন। সেলের ভেতরে কি থাকে? নানা রকম অর্গানেলি অ্যান্ড নিউক্লিয়াস। একটা যদি সেল এটাকে ধরা যায় পুরোটাকে, এটা কি? সেল মেমব্রেন। এটা কি? নিউক্লিয়াস। আর এটা কি? সাইটোপ্লাজম। এবার ভাঙছি সেলে কি কি থাকে, কি নিয়ে সেল তৈরি হয়, প্রত্যেকটা পার্ট বলবো। So cell, basically the cell is made up with two main things. One is known as plasma membrane, another is known as protoplasm. So cell is equals to what? Plasma membrane plus what? Plus হচ্ছে প্রোটোপ্লাজম। ফাইন। এইবার এই প্রোটোপ্লাজম, এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম হচ্ছে সেল মেমব্রেনের ভেতরে যা কিছু আছে সব কিছু নিয়ে তৈরি। তার মানে কি? তার মধ্যে রয়েছে নিউক্লিয়াস, তার মধ্যে রয়েছে বাকি অর্গানেলিগুলো। ক্লিয়ার? এইবার এই প্রোটোপ্লাজম বেসিক্যালি দু রকম জিনিস নিয়ে তৈরি। একটাকে বলা হয় ক্যারিওপ্লাজম, যেটা নিউক্লিয়াসের ভেতরের পার্ট, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম, যেটা নিউক্লিয়াসের বাইরের পার্ট। মানে ধরা যাক এটা যদি সেল হয়, তার মানে প্রোটোপ্লাজম, তার মানে কি? তার মানে এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটাকে একাত্রে বলা হচ্ছে কি? প্রোটোপ্লাজম। ক্লিয়ার? তার মধ্যে সাইটোপ্লাজমও রয়েছে, তার মধ্যে কিন্তু নিউক্লিয়াসও রয়েছে। তার মানে কি বলা যায় এখানে? প্রোটোপ্লাজম ইকুয়ালস টু হোয়াট? নিউক্লিয়াস প্লাস
সাইটোপ্লাজম। ক্লিয়ার? তাই তো বোঝাচ্ছে। তাহলে প্রোটোপ্লাজম ইকুয়ালস টু নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। ক্লিয়ার? এইবারে নিউক্লিয়াসটাকে যদি আমি বাদ দিয়ে দিই, সাইটোপ্লাজমের ভেতরে কী আছে? সাইটোপ্লাজমের ভেতরে আবার একটা সেল আঁকি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এইটা ধরা যাক একটা সেল, এর বাইরে রয়েছে প্লাজমা মেমব্রেন, এইটা রয়েছে নিউক্লিয়াস। তাহলে এই যে পার্টটা, এটা পুরোটাই কি? সাইটোপ্লাজম। নিউক্লিয়াস ছাড়া পুরো প্রোটোপ্লাজমটাই হচ্ছে কি? সাইটোপ্লাজম। এইবারে সাইটোপ্লাজমে দু রকম জিনিস থাকে, একটা কি? সাইটোসল, একটা হচ্ছে সাইটোপ্লাজমিক স্ট্রাকচার। সাইটোসল কি? সাইটোসল হচ্ছে একটা তরল ধাত্র বা একটা ফ্লুইড ম্যাট্রিক্স, যার ওপরে সমস্ত সাইটোপ্লাজমিক সাবস্টেন্সগুলো ভেসে বেড়াচ্ছে, মুভ করছে। মানে ধরা যাক এইটাই যদি ধরি, এখানে অনেক 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 অর্গানেলি রয়েছে। তাহলে সাইটোপ্লাজমের ওপরে কিন্তু একটা ধাত্র রয়েছে যেটাকে বলা হচ্ছে সাইটোসল, আর বিভিন্ন স্ট্রাকচার রয়েছে যেগুলোকে একসাথে বলা হচ্ছে সাইটোপ্লাজমিক স্ট্রাকচারস। ফাইন। তাহলে সেলকে দুভাগে ভাগ করা হচ্ছে, সেল মেমব্রেন আর কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে দুভাগে ভাগ করা হচ্ছে, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, সাইটোসল আর সাইটোপ্লাজমিক স্ট্রাকচারস। এইবার সাইটোপ্লাজমিক স্ট্রাকচারকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, কী কী? একটা হচ্ছে অর্গানেলিস, যারা কিনা সেলের ফাংশনে অ্যাক্টিভ পার্ট নেয়। একটা কারা? অর্গানেলিস, যারা কিনা সেলের ফাংশনে অ্যাক্টিভ পার্ট নেয়। আর একটা কি? সেল ইনক্লুশন, এরা কি? নন অ্যাক্টিভ। এরা কি করে? এরা স্টোরেজ বা ডিপোজিট করতে সাহায্য করে বিভিন্ন জিনিস। আমাদের ঘরে, আমাদের বাড়িতে অনেক এরকম ঘর থাকে যেখানে কোনো মানুষ থাকে না, যেখানে নানা রকম জিনিস স্টোর করে রাখা হয়। এটা হচ্ছে সেলের স্টোর রুম। এটা কি? এটা হচ্ছে সেলের স্টোর রুম, যেখানে কোনো অ্যাক্টিভিটি হয় না, কোনো মানুষ থাকে না, কেউ কথা বলে না, শুধু স্টোর করা হয়, দরকার পড়লে সেখান থেকে বার করা হয়। ক্লিয়ার হলো এই জায়গাটা? আর এই অর্গানেলি আবার তিন রকম হয়, বেসড অন দ্য প্রেজেন্স অফ মেমব্রেন। নন মেমব্রেনাস অর্গানেলি, সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেলি, ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেলি। কিছু কিছু অর্গানেলি থাকে যাদের কোনো মেমব্রেন থাকে না, যেমন যেমন সেন্ট্রোজোম। কিছু কিছু অর্গানেলি থাকে যাদের একটাই মেমব্রেন থাকে, যেমন ইয়ার, যেমন গলগি। কিছু কিছু অর্গানেলি থাকে যাদের মোর দ্যান ওয়ান মেমব্রেন থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, যেমন প্লাস্টিড, যেমন নিউক্লিয়াস। ক্লিয়ার হলো? তা আবার আমি রিক্যাপিচুলেট করছি। সো দ্য সেল is basically made up with two main things. Cell is basically made up with two main things. One is plasma membrane, another is protoplasm. Plasma membrane is the outer covering, and inside the plasma membrane, whatever it is present within the cell is known as protoplasm. Clear? Again, the protoplasm can be divided based on their structures. What is present inside the protoplasm? One is karyoplasm, which is the nuclear part, and there is cytoplasm, which is the non-nuclear part. So protoplasm equals to nucleus plus cytoplasm. Clear? Now get rid of the nucleus and concentrate on cytoplasm. What the cytoplasm are made of with? Two main things. One is cytosol, another is cytoplasmic structures. What is cytosol? Cytosol is a fluid-like structure. It's a fluid matrix as a ground substance upon which every cytoplasmic structure, whatever it is present, it may be the nucleus also, it is present in a
stage or a ground substance, and the ground substance or the matrix is known as cytosol. It is a fluid, semi-fluid, fluid matrix, and the cytoplasmic structure again are of mainly two types. One is cell inclusion, another is organelles. Now what are the cell inclusions? Cell inclusions do not take part actively in cellular function. They what do? They are present for storing substances. Fine. They are the storeroom of cells, and there are organelles which actually actively take part in cellular functions. They are called cellular organelles. And then the cellular organelles again can be subdivided based on the presence of membrane. If there are no membrane, they are called non-membranous organelle, like centrosome. If there is only one membrane is present, they are called single membrane bound organelle like ER or Golgi. If more than two membranes are present, they are called double membrane bound organelle like mitochondria, plastic nucleus. Clear? I hope this particular slide is clear for you. Okay. Now we are going to very important organelle, which is called nucleus, which is called the head of the cell. Okay. So let's go there. Okay. তো এবারে আমরা যে অর্গানেলটা নিয়ে প্রথমেই আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট একটা অর্গানেল, বা বলা যেতে পারে আমাদের যে সেল, সেই সেলের সব থেকে ইম্পর্টেন্ট অর্গানেল, যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। যেটাকে বলা হয় কি? নিউক্লিয়াস। এটাকে কী বলে এর একটা নামে? হেড অফ দি সেল অর ব্রেন অফ সেল। সেলের মস্তিষ্ক, সেলের ব্রেন এটাকে বলা হয়। এবার ইনিশিয়ালি নিউক্লিয়াসের ভেতরে এত স্ট্রাকচার দেখতে পাওয়া যেত না। ইনিশিয়ালি তার কারণ আমরা লাইট মাইক্রোস্কোপে দেখতাম, কিন্তু আমাদের প্রযুক্তি অ্যাডভান্সমেন্ট হয়েছে। এই অ্যাডভান্সমেন্টের সাথে সাথে ইলেকট্রন মাইক্রোস্কোপ এসছে। দু রকম ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে, স্ক্যানিং অ্যান্ড ট্রান্সমিশন। এই ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি আমাদের নিউক্লিয়াসের ভেতরে কী কী জিনিস রয়েছে, পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু বিবরণ। তো প্রথমেই যে জিনিসটা আমরা আলোচনা করব, যে জিনিসটাকে নিয়ে, সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন। এটা কিছুই না, এটা বেসিক্যালি নিউক্লিয়ার মেমব্রেন, যেটাকে নিউক্লিয়ার এনভেলপ বলে, বা বলে খুব ইম্পর্টেন্টলি ক্যারিওথিকা। একটু আগে আমি আলোচনা করেছি কি না, নিউক্লিয়ার পুরোটাই কিন্তু ডবল মেমব্রেন বাউন্ড, তার মানে দুটো মেমব্রেন আছে। তার মানে যদি একটা নিউক্লিয়াসকে আমি আঁকি, এটাকে ধরা যাক নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাইরে একটা মেমব্রেন আছে আর ভেতরে একটা মেমব্রেন আছে। এটাকে বলা হয় ইনার মেমব্রেন, আর এটাকে বলা হবে কি আউটার মেমব্রেন। তার মানে ধরা যাক ডাবল মেমব্রেন বাউন্ড যে নিউক্লিয়াস, সেই ডাবল মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াসে এই একটা পার্ট মানে ইনার পার্ট, আর একটা কী থাকবে আউটার পার্ট। তার মানে কি এইটা হচ্ছে ইনার পার্ট আর এটা কি আউটার পার্ট। আর এই যে ইনার আর আউটারের যে মাঝখানের পোর্শন, মানে এই যে জায়গাটা, এইটাকে বলা হয় কি পেরিনিউক্লিয়ার স্পেস। পেরিনিউক্লিয়ার স্পেস। আচ্ছা, তার মানে ডাবল মেমব্রেন বাউন্ড যে নিউক্লিয়াস, সেই ডাবল মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াসে একটা আউটার মেমব্রেন থাকে যেটা সাইটোপ্লাজমের দিকে মুখ করে থাকে, একটা ইনার মেমব্রেন থাকে যেটা নিউক্লিয়াসের ভেতরের দিকে থাকে। এই ইনার আর আউটার মেমব্রেনের মাঝখানে থাকে কি পেরিনিউক্লিয়ার স্পেস, যেটা কিনা 10 to 15 ন্যানোমিটার মতো তার প্রস্থ হয়। সেটা 10 থেকে 50 ন্যানোমিটার চওড়া হয়। ক্লিয়ার? এইবার এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে যদি খেয়াল করো এই ছবিটা, অসংখ্য এরকম পোর রয়েছে। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এরকম পোরগুলো রয়েছে। এগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। কেন কমপ্লেক্স? কেন রয়েছে নিউক্লিয়ার পোর? নিউক্লিয়াস
কোনো একটা আলাদা অর্গানালি নয়, এর মধ্যে সাইটোপ্লাজম থেকে জিনিস ঢুকতে পারে, আবার নিউক্লিয়াস থেকে কিন্তু সাইটোপ্লাজমের জিনিস বেরিয়েও যেতে পারে। তাই দরজা দরকার, দে নিড ডোরস। এই নিউক্লিয়ার পোর কমপ্লেক্সগুলো এই দরজার কাজ করে। এই নিউক্লিয়ার পোর কমপ্লেক্স বেসিক্যালি 70 থেকে 100 ডায়ামিটার মতো তাদের পরিধি হয়। এগুলোর পরিধি হচ্ছে এরকম। আর কি থাকে, এদের ভেতরে নানা রকম জিনিস থাকে, তাই এই পোরগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। কী কী থাকে? প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে একটা আউটার রিং, যেটা আউটার মেমব্রেনের দিকে থাকে। একটা থাকে ইনার রিং, যেটা ইনার মেমব্রেনের দিকে থাকে। আর আউটার আর ইনার রিংয়ের মাঝখানে থাকে ইজ ট্রান্সপোর্টার সেন্ট্রাল রিং। আর এই যে আউটার রিং আর ইনার রিং, এর দুদিকে থাকে অসংখ্য অসংখ্য ফিলামেন্ট। এই নিউক্লিয়ার পোর কমপ্লেক্স এরমভাবে কাজ করে। এরপরে যেটা এলাম সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, যেটার আলোচনা আমরা একটু আগেই করেছিলাম, যে প্রোটোপ্লাজমে থাকে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওপ্লাজম, এছাড়া আর একটা জিনিস থাকে যে সাইটোপ্লাজম। এটাই হচ্ছে সেই নিউক্লিওপ্লাজম। এটাও কিন্তু একটা ফ্লুইড জেল লাইক স্ট্রাকচার, একটা তরল ধাত্রীয় স্ট্রাকচার, যার ওপরে নিউক্লিয়াসের যাবতীয় যা কিছু রয়েছে। এটাকে আর একটা কথা বলা হয়, এটাকে একটা নামে ডাকা ক্যারিওলিম্ফ। আর এই যে নিউক্লিওপ্লাজম, এর মধ্যে কি থাকে? এটা একটা তরল ধাত্র, বাট এর মধ্যে আছেটা কি? এর মধ্যে থাকে আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, বিভিন্ন রকমের এনজাইমস, এছাড়া থাকে আয়ন্স, ওয়াটার, নিউক্লিওটাইডস। কেন থাকে একটু পরেই বলি। সো বেসিক্যালি এবার যদি আমি একটা রিক্যাপিচুলেট করি এই পার্ট, এই তিনটে পার্টকে। So as I told initially that the nucleus is the brain of the cell. It actually controls everything within the cell. And this particular structure contains two main membrane. One is called the outer membrane and another is called the inner membrane. The outer membrane faces towards the cytoplasm, and the inner membrane faces towards the inner part of the mitochondria. And between the inner and outer membrane there is a space known as perinuclear space, which is 10 to 15 nm wide. And the nuclear membrane is called nuclear envelope or karyotheca. Along with the nuclear membrane there are some pores which are called nuclear pores. This nuclear pores complex or nuclear pores help in the movement of molecule across the nucleus. The molecules will move from nucleus into the cytoplasm or from cytoplasm into the nucleus. And the nuclear pore complex contain multiple structures. There is outer ring. This outer ring is towards the outer membrane. There is inner ring, which is towards the inner membrane, and in between the outer and inner ring there is central transporter ring. যদি স্ট্রাকচারটা থেকে দেখি, there is outer ring, there is inner ring, and there is a central ring. And at the two inner and outer ring there are filaments. এরমভাবে পুরো স্ট্রাকচারটা তৈরি হয়। এবার এলাম হচ্ছে নেক্সট পার্ট, which is nucleoplasm, which is a part of protoplasm also, because protoplasm is made up with nucleoplasm and cytoplasm, as I told. And nucleoplasm also called karyolymph or karyoplasm. It is a fluid gel-like substance. It is a colloidal substance upon which everything within the nucleus is present, and this particular thing contain multiple things, like it contain ions, it contain nucleotides, water, different enzymes which help in the process of replication, transcription, anything. Fine? Okay. তাহলে we are done with nuclear envelope, nuclear pores and nucleoplasm. Next যেটা যাব সেটা হচ্ছে chromatin. Now what is chromatin? Chromatins are nothing but
the combination of DNA and proteins. Fine, they are nothing but the combination of DNA and what? DNA and proteins, and these chromatins are present within the within the nucleoplasm, and there are basically two main types of chromatin, euchromatin and heterochromatin. I will tell about them a bit more during the chromosome. Just give a little introduction here. The euchromatins, these are the euchromatins. These are the euchromatin, and this is heterochromatin. Why? Euchromatins, you can see, these are not darkly stained, pale staining, but this area is darkly stained. Why a thing can be stained darkly? Because it is very compact. That is why it is stained very darkly. And why this part is stained very loosely? Because they are loose, so they will not retain the stain. And this chromatin will, when get condensed, they will form the chromosome during the cell division. I will tell that also later. And the next thing is nucleolus. The nucleolus is a subcompartment. It is a subcompartment. It is a what? It is actually a subcompartment within the nucleus. This particular thing, what it do? It actually synthesizes ribosomal RNA. It synthesizes what? Ribosomal RNA. And when you can see this particular structure using a very high range microscope, you can see three main areas. One is the fibrillous center, the center portion, this particular portion, this central portion. This central portion is very, very dark, very, very fibrillar, and they contain actually the RNA or ribosomal RNA genes. And then there is a lots of dense fibrillar component within the center. Fine. And there are some granular substance around the center. This granular substance. So mainly three things nucleus are made up with. One is fibrillous center, then there is dense fibrillar component, and last one is the granular component. তাহলে ক্রোমাটিন যেটা কি, একবার রিক্যাপিচুলেট করি এই দুটো জিনিস। রিক্যাপিচুলেট করতে গেলে যেটা দেখা যাচ্ছে যে ক্রোমাটিন যেটা, সেই ক্রোমাটিন কিছুই নয়। ক্রোমাটিন কি? তাহলে ক্রোমাটিন দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে প্রোটিন। ফাইন। এই ক্রোমাটিন যখন কনডেন্স হয়, যখন আরও সম্পৃক্ত হতে থাকে সেল ডিভিশনের সময়, তখন কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। দুটো জিনিস দুরকম হয়ে থাকে ক্রোমাটিন, ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিন এইগুলো হচ্ছে ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন কি করে? ইউক্রোমাটিন লুজলি থাকে, তাই ডার্ক স্টেন নেয় না। আর হেটেরোক্রোমাটিন যেগুলো, এগুলো ডার্কলি স্টেন রয়েছে, এগুলো কি করে? কম্প্যাক্ট থাকে, তাই স্টেন রিটেন করতে পারে। ক্লিয়ার? এবার এলাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস কি? একটা সাব কম্পার্টমেন্ট, একটা আলাদা রুম। কার ভেতরে? না, আমাদের নিউক্লিয়াসের ভেতরে। এ কী করে? রাইবোজোমাল আরএনএ, আরআরএনএ, এই আরআরএনএ সিনথেসিস করে। এই নিউক্লিওলাসকে যদি আমরা হাই রেঞ্জ মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তিনটে এরিয়া দেখতে পাওয়া যায়। একটা ফাইব্রিলাস সেন্টার, সেই ফাইব্রিলাস সেন্টারের মধ্যে আবার একটা আরও ডেন্স ফাইব্রিলাস স্ট্রাকচার, আর কি থাকে? বাইরের একটা গ্র্যানুলার কম্পোনেন্ট। তাহলে কী কী থাকে মেনলি? রয়েছে নিউক্লিওলাসের ভেতরে? একটা হচ্ছে ফাইব্রিলাস সেন্টার, যেটা কিনা একদম এইটা, আর এর মাঝখানে ডেন্স ফাইব্রিলার কম্পোনেন্ট, একদম মাঝখানে খুব ডেন্স থাকে অবস্থাটা, আর গ্র্যানুলার কম্পোনেন্ট এই বাইরের এরিয়াটা। ক্লিয়ার? এই পার্টটা। এরপরে যেটা যাচ্ছি সেটা একটা বেসিক কনসেপ্ট।
কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এটাই যে নিউক্লিয়াস পুরো ব্যাপারটা কি কাজ করে, কিভাবে করে, ইত্যাদি প্রভৃতি। আসছি সেটাতে। তো যেটা বলছিলাম, খুব একটা বেসিক কনসেপ্টের কথা নিউক্লিয়াস রিলেটেড, সেটা কি সেটাই আসছি। সেটা থেকে বোঝা যাবে যে কেন নিউক্লিয়াসকে সেলের হেড বলা হয়, ইত্যাদি প্রভৃতি পুরো ব্যাপারটা। ধরা যাক এইটা হচ্ছে আমাদের সেল, আর এই হলো আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? ক্রোমাটিন নেটওয়ার্ক, যেটা কি নিয়ে তৈরি বললাম এইমাত্র, ডিএনএ প্লাস প্রোটিন, এই দুটো জিনিস নিয়ে। এবার এই ডিএনএতে কি থাকে? এটা যদি ডিএনএ হয়, এই ডিএনএ থেকে কী তৈরি হয়? আরএনএ। কী তৈরি হয়? আরএনএ। কী প্রসেসের মাধ্যমে তৈরি হয় সেটা পরে বলছি। এবার আরএনএ থেকে তৈরি হয় কি? প্রোটিন। তার মানে কি, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এই প্রসেসটাকে বলা হয় কি? এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিনের প্রসেসটাকে বলা হয় কি? ট্রান্সলেশন। আর ডিএনএ থেকেও আবার ডিএনএ তৈরি হয়, এই প্রসেসটাকে বলা হয় রেপ্লিকেশন। এই যে তিনটে পার্ট মানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, এই পুরো ব্যাপারটাকে একসাথে বলা হয় কি? সেন্ট্রাল ডগমা। এইবার এই যে সেন্ট্রাল ডগমা, তার মানে কি, ডিএনএ থেকে যদি ধরা যাক একটা ছোট্ট পার্ট, এই ছোট্ট পার্টটা থেকে আরএনএ তৈরি হলো, সেই আরএনএ থেকে একটা প্রোটিন তৈরি করলো। এবার এই প্রোটিনই কিন্তু ফাংশনাল মলিকিউল, যাবতীয় যা কিছু ফাংশন এই কিন্তু করবে। তার মানে এই ডিএনএর যে ছোট পার্টটা একটা প্রোটিন তৈরি করবে এবং যেটা ফাংশন করে একটা ফেনোটাইপ দেবে, এই ছোট পার্টটাকেই বলা হচ্ছে কি? জিন। The small portion of DNA that will form RNA and code for a protein for a particular function producing a particular phenotype is known as gene. Clear? এবার এই প্রোটিনই কিন্তু সব কিছু করে, হোয়াট এভার ইট ইজ। ইট ক্যান বি হরমোন, it can be enzyme, it can form structure, each and everything. Clear? এই কারণেই এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে হেড অফ দ্য সেল, সেলের মস্তিষ্ক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হলো এই ব্যাপারটা। সো বেসিক্যালি এবার রিক্যাপিচুলেট করি যে একটুখানি। রিক্যাপিচুলেট করলে কি দেখতে পাওয়া যাচ্ছে? একটা সেল রয়েছে, সেলের ভেতরে থাকে কি? নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ভেতরে থাকে ক্রোমাটিন নেটওয়ার্ক, যেটা ডিএনএ আর প্রোটিন নিয়ে তৈরি। এই ডিএনএটার একটা স্মল পোর্শন উইল কোড ফর আরএনএ which will form protein through the process translation, and DNA to RNA, the process known as transcription. DNA will also replicate with the process known as replication, and this replication, transcription, translation together is called a phenomenon known as central dogma. So the small portion of DNA that will code for a particular protein producing a particular phenotype is known as what? Gene. And as the nucleus is actually maintaining or regulating every function of
the body or the organism of the cell. That is why it is called head of the cell. Clear? এইবারে ফাংশনে যাচ্ছি। প্রথমেই বলে দিলাম কি এর মধ্যে জিন থাকে, তার মানে কি ইট ইজ দ্য জেনেটিক রেপোজিটরি। এখানেই কি হয়, ট্রান্সক্রিপশন হয়, তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এটা এখানে তৈরি হচ্ছে, এখানেই রাইবোজোম তৈরি হয়। কোথায় তৈরি হয় নিউক্লিওলাসে। এখানেই কি হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, মানে ডিএনএ টু ডিএনএ তৈরি হচ্ছে। এখানেই কি হচ্ছে, নিউক্লিও সাইটোপ্লাজমিক ট্রাফিক, যে পোরগুলো দিয়ে যাতায়াত করছে সেটাও হচ্ছে। আর কি বললাম, যেহেতু এটা জিন থাকে, যেহেতু এটা পুরো সেলের ফাংশন নিয়ন্ত্রণ করে, তাই এটাকে সেলুলার রেগুলেটরও বলা হয়ে থাকে। সো বেসিক্যালি if we try to recapitulate the function of the nucleus, it is actually the genetic repository, because it contains the DNA, and small portion of DNA is known as what? Gene. It regulates the transcription because it is the area where the transcription occurs from DNA to RNA. This phenomenon occur within the nucleus, and it will also produce the ribosome in nucleolus. It also produces the DNA from DNA, which is the process known as DNA replication, I just told you. Then there is nucleocytoplasmic transport through the pore, and last one, as it produces the protein, not within the nucleus, but they produce gene, they contain gene that will later produce protein within the cytoplasm, but it containing the blueprint that will form the protein, and that will do the every function of the cell. That is why it is the major regulator of the cell. Okay, so I think this part is clear. The next portion we are going another very important concept. Okay, what I told, that if you see within the cell there is nucleus, and from nucleus you can see this network like structure. If this is the nucleus, you can see this network like structure continuous with the nucleus. What is this? This is actually endoplasmic reticulum. How? I am telling you, and why also I am telling you. Suppose this is nucleus. As I told, what? Nucleus contain two membrane. This is outer membrane, this is inner membrane, and the outer membrane of the nucleus actually do what? They actually continuous as endoplasmic reticulum. This is what? This is endoplasmic reticulum. The outer membrane, you can see, if this is the outer membrane, it get continuous with the endoplasmic reticulum. Now the question is why? Why this? Because within the endoplasmic reticulum there are some dotted areas, though there are some non-dotted areas also. These dotted areas are nothing but what? Ribosomes. What this ribosome do? Ribosome actually do the translation. That means RNA to what? Protein. Fine. Now, why this close proximity between nucleus and ER? As I told, DNA double stranded, that will form RNA, and that then will form protein. Fine. This DNA to RNA, this particular area occur in the nucleus, but RNA to protein, this occur in the ribosomes. That is why
from this chromatin fiber the RNA are produced. The RNA will transport and then they will form protein inside the endoplasmic reticulum. That is why they are present. Clear? তাহলে আমাদের সেলকে যদি আমরা দেখি, সেলে একটা নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের গা বরাবর একটা নেটওয়ার্ক মতো জিনিস থাকে, একটা কী হলো, একটা মেশ টাইপের জিনিস। সেটা কি? সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন কোশ্চেন হচ্ছে নিউক্লিয়াস এত কাছে থাকার দরকারটা কি? নিউক্লিয়াসে কী থাকে? ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবারে কী থাকে? ডিএনএ থেকে কী তৈরি হয়? আরএনএ থেকে কী তৈরি হয়? প্রোটিন। এই ডিএনএ থেকে আরএনএ যেটা, সেটা নিউক্লিয়াসে তৈরি হয়। আরএনএ থেকে প্রোটিন যেটা, সেটা কোথায় তৈরি হয়? রাইবোজোম। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর গায়ে অনেক ডটেড অ্যাপিডেন্স থাকে, এগুলি হচ্ছে গিয়ে রাইবোজোম, যেখানে কিনা আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এইবার একটা জিনিস যদি তৈরি হবার কোনো দরকার থাকে, ধরা যাক একটা ফ্যাক্টরিতে এক্স একটা জিনিস তৈরি হয়, এবার এক্স জিনিসটা নিয়েই আবার ওয়াই জিনিসটা তৈরি হয়। তাহলে যদি এক্সের ফ্যাক্টরি ওয়াইয়ের ফ্যাক্টরি কাছাকাছি থাকে, তাহলে কী হবে? প্রবলেম কম হবে। এবার ধরা যাক এক্স আর ওয়াইয়ের ফ্যাক্টরিটা দূরে, তাহলে কী হবে? এক্সকে ক্যারি করে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ওয়াইতে ফ্যাক্টরিতে, এবার কী হবে? বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, করতে গিয়ে কী হবে? পুরো জিনিসটাই তাহলে ঘেটে যাচ্ছে। সেটা তো কোনো দরকার নেই। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? এইভাবে তাহলে এই কারণেই অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের খুব কাছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এটাই হচ্ছে একমাত্র কারণ। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ঢুকছি আমরা। আচ্ছা, তাহলে এইবারে যেটা এলাম সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থাকে সেটা বললাম, নিউক্লিয়াসের খুব কাছ ঘেঁষে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেসিক্যালি 3 রকমের জিনিস নিয়ে তৈরি। একটাকে বলা হয় সিস্টার্নি, একটাকে বলা হয় টিবিউলস, একটাকে বলা হয় ভেসিকেলস। 3 রকম কাজ করে, 3 রকম দেখতে। সিস্টার্নি যেগুলো, সেগুলো অনেকটা না বস্তার মতন দেখতে হয়, মানে এরম এরম এরম, এবং এর গায়ে কিন্তু অ্যাকচুয়ালি রাইবোজোমসগুলো থাকে আটকে। ঠিক আছে? আর এদের বেসিক্যালি ক্যাভিটি থাকে ভেতরে, এই যে ক্যাভিটি, এর ভেতরে থাকে ক্যাভিটি। এই ক্যাভিটিগুলো 20 থেকে 50 ন্যানোমিটার মতো এদের উইথ হয়। আর এর ভেতরের যে ক্যাভিটি, এই যে ক্যাভিটিগুলো, এগুলোকে বলা হয় সিস্টার্নি লিউমেন। কী বলা হয়? সিস্টার্নি লিউমেন। আর এদের বাইরের মেমব্রেন থাকে, এগুলোকে বলে সিস্টার্নি মেমব্রেন। আর মেমব্রেনের গায়ে কী থাকে? রাইবোজোমস। ক্লিয়ার? তার মানে কি বোঝা যাচ্ছে? এই সিস্টার্নি অ্যাকচুয়ালি কী করে? প্রোটিন সিনথেসিস করে। ক্লিয়ার? এবার চলে এলাম টিবিউলস। টিবিউল কি? টিবিউল না অনেকটা টিবিউলার স্ট্রাকচার, মানে এরকম দেখতে। সিস্টার্নি কি? এটা বস্তার মতন ছিল, এরকম ব্যাপারটা, কিন্তু টিবিউলার স্ট্রাকচার। আর এর গায়ে রাইবোজোম থাকে না। এবার যদি রাইবোজোম না থাকে, তাহলে এটা করে কি? ইয়েস, এটা কি করে? এর কাজ হচ্ছে লিপিড সিনথেসিস, লিপিড মেটাবলিজম, স্টেরয়েড সিনথেসিস, আয়ন স্টোরেজ। এই কাজগুলো এটা করে থাকে। কি আয়ন স্টোর করে? ক্যালসিয়াম আয়ন। যারা ক্যালসিয়াম আয়ন স্টোর করে তাদেরকে কী বলে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটা থাকে কোথায়? বিভিন্ন রকম মাসেল সেলে। ঠিক আছে? এবার হচ্ছে ভেসিকেলস। এতক্ষণ আমরা কি বললাম? এতক্ষণ আমরা বললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামে জিনিসপত্র তৈরি হয়। কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। আর কি তৈরি হয়? স্টেরয়েড সিনথেসিস হয়। আর কি থাকে? লিপিড মেটাবলিজম হয়। এবারে জিনিসপত্র তো তৈরি হচ্ছে একটা ফ্যাক্টরি, সেটা নিয়েও তো যেতে হবে। সে নিয়ে যাওয়ার জন্য গাড়ি দরকার, তো সেই গাড়ির কাজ করে কারা? ভেসিকেলস। অসংখ্য ছোট্ট থেকে বড় নানা রকম ভেসিকেল কিন্তু থাকে। বড় ভেসিকেল থেকে ছোট্ট ভেসিকেল 25 থেকে 500 ন্যানোমিটার তাদের রেডিয়াস হতে পারে। ঠিক আছে? এবার এই ভেসিকেলের কাজ কি? যেগুলো তৈরি হবে সেগুলোকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যায়?
কোথায় নিয়ে যায়? নিউক্লিয়াস থেকে আরএনএ এলো, আরএনএ থেকে প্রোটিন হলো, বা ওখানেই তৈরি হলো স্টেরয়েড। এবার এগুলো যাবে কোথায়? যায় হতে হয় গলগিতে। গলগি হচ্ছে আর একটা ফ্যাক্টরি। একটা ফ্যাক্টরি থেকে একটা ফ্যাক্টরিতে জিনিস যাচ্ছে, সেটা কে নিয়ে যাচ্ছে? ভেসিকেলস। ভেসিকেলে কী কী থাকে? বেসিক্যালি 25 থেকে 50 ন্যানোমিটার পর্যন্ত এদের হয়ে থাকে। ছোটো জিনিস নিয়ে যাচ্ছে, বড়ো জিনিস নিয়ে যাচ্ছে, নানা রকম জিনিস নিয়ে যাওয়ার জন্য এটা থাকে। আচ্ছা, এই হলো বেসিক স্ট্রাকচার। এইবার কি বললাম, একটা থেকে সিস্টারনি, যেটার গায়ে রাইবোজোমস থাকে। তার মানে কি সিস্টারনি ডটেড অ্যাপিয়ারেন্স হয়। আর এখানে টিবিউলসে দেখো, টিবিউলসে কিন্তু ডটেড অ্যাপিয়ারেন্স নেই। ক্লিয়ার? এবার এইখানটা একটুখানি রিক্যাপিচুলেট করি। সো দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলামস আর বেসিক্যালি মেড আপ উইথ 3 main structures: sac-like structure flattened, which are known as cisternae, containing cisternal lumen, and they contain membrane, and within the membrane the dotted appearance of ribosomes can be found, and the cisternae actually produce the protein. Then there are tubules, tubular structure, and they do not contain the ribosomes. And then there are vesicles. So basically, in case of cisternae, protein synthesis occur. Tubules do what? They will do ion storage, they will do lipid metabolism, they will do steroid synthesis. But vesicles, what they do? They act as vehicles. They are of different size, 50 to 25 to 500 nanometer. They have their radius, and they can be acting as the vehicles for transporting different synthesizing molecules which have been synthesized within the cisternae or tubules. Clear? So this is what about the endoplasmic reticulum. Now I told you very importantly, one kind of endoplasmic reticulum is containing ribosomes, another kind does not. Why and how? I will tell you at this particular slide. So there are 2 main types of endoplasmic reticulum: rough and smooth. Why rough? Because they contain ribosomes. They contain granular appearance of ribosomes. You can see this is granular. And there is smooth endoplasmic reticulum where there is no ribosomes present. No ribosome. There is ribosome and here is no ribosome. And here is what? Here is ribosome. And so here the protein synthesis occur, but here what will occur? Lipid metabolism. Now, apart from these two types, different functions can be done in the endoplasmic reticulum. Some functions are done by rough, some functions are done by smooth. So basically, protein synthesis and folding, where it will be occur? It will occur in RER, rough. Protein glycosylation will occur. Why protein glycosylation needed? Because as we know, in the post office, stamp must be needed to dispatch a particular letter, particular item to particular area. That is why within the protein, the glycosylation is important. Glycosylation is what? Glycosylation is attachment of glucose or something carbohydrate moiety with the protein. Why it is important? To destine them to particular place, because if this particular carbohydrate is present, it will go to this particular space. This has been destined, and this particular glycosylation is also done in where? RER. But the lipid synthesis, this occur in ACR. Detoxification is what? If you have something very toxic, some drugs, some byproducts of some metabolism, they must be go out of our cell, and this particular thing also done by ACR. Okay, as I told, iron will be stored in ACR. What kind of iron? I told you calcium, and this also done in ACR. And intracellular transport means whatever they are actually forming, they will be transported to different area. What is the area? They will transport it to Golgi. This particular function is done by both RER and ACR, because whatever they are actually synthesizing, they are being transported out of the cell or within the cell with the help of the Golgi.
and they are being transported. So these are the basically functions of the endoplasmic reticulum. Now let me recapitulate this again. Okay, so basically endoplasmic reticulum দু প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি হয়, রাফ এন্ডোপ্লাজমিক কেসটা যেটা হচ্ছে গিয়ে কি থাকে না, এদের থাকে হচ্ছে গিয়ে বাইরে থাকে হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোমগুলো থাকার জন্য এরা প্রোটিন সিনথেসিস করে, আর এই প্রোটিন সিনথেসিস করার জন্যই এদের একটা ভ্যালু রয়েছে। এছাড়াও রয়েছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যাদের গায়ে কোনো রাইবোজোম নেই, তাই এরা প্রোটিন সিনথেসিস করতে পারে না। এবার তাহলে করে কি, তারা করে হচ্ছে লিপিড সিনথেসিস, লিপিড মেটাবলিজম, স্টেরয়েড সিনথেসিস, আয়ন স্টোরেজ, এগুলো ফাংশন রয়েছে। প্রোটিন সিনথেসিস এবং ফোল্ডিং যেটা করে সেটা হচ্ছে আরইআর করে রাফ। প্রোটিন গ্লাইকোসাইলেশন যেটা করে সেটা হচ্ছে গিয়ে আরইআর করে। গ্লাইকোসাইলেশনটা কি, গ্লাইকোসাইলেশন হচ্ছে একটা কার্বোহাইড্রেট ময়েটি বা কার্বোহাইড্রেট কিছু একটা প্রোটিনের সাথে লাগিয়ে দেয়, অ্যাটাচ করে দেওয়া। কেন অ্যাটাচ করে দেওয়া, যেমন আমরা পোস্ট অফিসে দেখি বিভিন্ন স্ট্যাম্প মেরে বিভিন্ন জায়গায় লেটার বা সামগ্রী পাঠানো হয়, ঠিক তেমনই এখানেও কোনো একটা কার্বোহাইড্রেট ময়েটি যদি অ্যাটাচ করে দেওয়া হয় কোনো একটা প্রোটিনের সাথে, সেটাকে যখন ট্রান্সপোর্ট করা হবে সেটা বলে দেওয়া যাবে যে এটা কার্বোহাইড্রেট ময়েটি অ্যাটাচ আছে, এখানেই যাবে বস। এই কাজটাকে বলা হয় গ্লাইকোসাইলেশন। এই কারণে গ্লাইকোসাইলেশন দরকার। এটাও হয় কোথায় হয় না আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এছাড়া কী হয়, লিপিড সিনথেসিস হয়, ডিটক্সিফিকেশন হয়, ক্যালসিয়াম স্টোরেজ হয়। কোথায় এগুলো হয়, এগুলো হয় হচ্ছে গিয়ে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লিপিড সিনথেসিস ওখানেই হয়, জানাই গেল। ডিটক্সিফিকেশন কি, আমরা অনেক সময় নানা রকম ড্রাগ খাই, বিভিন্ন রকম মেটাবলিজমের জন্য নানা রকম টক্সিক মেটেরিয়াল আমাদের বডিতে কিন্তু তৈরি হয়। সেই টক্সিক মেটেরিয়ালগুলো কী করার দরকার থাকে, আমাদের বের করে দেওয়ার দরকার থাকে, যেটা করে এসিআর। এছাড়া ক্যালসিয়াম স্টোরেজ দরকার থাকে। কোথায় ক্যালসিয়াম স্টোরেজ দরকার থাকে, মেনলি দরকার হয় এটা হচ্ছে গিয়ে আমাদের মাসকুলার টিস্যুতে। এই ক্যালসিয়াম স্টোরটা করে হচ্ছে গিয়ে বেসিক্যালি এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর লাস্ট জিনিস কি, যেটা বললাম, বিভিন্ন জিনিস আমাদের বডিতে তৈরি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে, লিপিড হোক, প্রোটিন হোক, সেগুলোকে পাঠানোর দরকার থাকে। সেগুলোকে কোনো একটা জায়গায় পাঠাতে হবে, সেলের মধ্যে পাঠাতে হবে, সেলের বাইরে পাঠাতে হবে, যে কোনো কিছু। এই পাঠানোর কাজটা যেটা করে সেটা হচ্ছে গলগি। এবার এই গলগিতে তাহলে এই বোথ স্মুথ আর রাফ দুটোই কিন্তু নিয়ে গিয়ে ফেলে। তাহলে এই ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট যেটা টু গলগি, সেটাও কিন্তু করে কারা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তাহলে আমাদের নিউক্লিয়াস হলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী বললাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অসংখ্য ছোটো ছোটো জিনিস থাকে যেগুলোকে বলা হয় রাইবোজোম। এবার এই রাইবোজোম সম্পর্কে একটু জেনে নিই, চলুন। রাইবোজোম সম্পর্কে একটু জানতে হলে তাহলে পরের স্লাইডে আমাদের যেতে হচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রাইবোজোম। আচ্ছা, তো এরপরে নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব এখন, সেটা হচ্ছে কি, রাইবোজোম। এই রাইবোজোমকে আবার কি বলে, প্রোটিন ফ্যাক্টরি। যেমন নিউক্লিয়াসকে বলা হচ্ছিল কি, হেড অফ দ্য সেল, এটাকে বলা হচ্ছে কি, প্রোটিন ফ্যাক্টরি। কি করে, কেমন দেখতে হয়, হেন তেন সব কিছু। রাইবোজোমের খুব একটা ইন্টারেস্টিং ফিচার আছে কিন্তু। রাইবোজোম প্রোক্যারিওট ইউক্যারিওট দুটোতেই থাকে, তাই তো। রাইবোজোম প্রোক্যারিওটেও থাকে, ইউক্যারিওটেও থাকে। এবার রাইবোজোমে কী থাকে, দুটো ইউনিট থাকে, একটা স্মল সাব ইউনিট আর একটা থাকে লার্জ সাব ইউনিট। এটা হচ্ছে লার্জ সাব ইউনিট, এটা হচ্ছে স্মল সাব ইউনিট। ক্লিয়ার? স্মল সাব ইউনিটে যেটা রাইবোজোম প্রোক্যারিওটিকের ক্ষেত্রে থাকে সেটা থাকে হচ্ছে 30S, আর লার্জ সাব ইউনিট যেটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে থাকে সেটা হচ্ছে 50S। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে স্মল সাব ইউনিট যেটা থাকে সেটা হচ্ছে 40S, আর লার্জ সাব ইউনিট থাকে হচ্ছে 60S। তাহলে এটা স্মল, এটা লার্জ, এটা স্মল, এটা লার্জ। টোটাল প্রোক্যারিওটিকে যেটা রাইবোজোম থাকে সেটাকে বলা হয়, যে টোটাল যে রাইবোজোমটাকে থাকে প্রোক্যারিওট 70S রাইবোজোম, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে যে রাইবোজোমটা থাকে সেটা হচ্ছে 80S রাইবোজোমস। এইবার স্মল সাব ইউনিট, লার্জ সাব ইউনিট দেখতে কেমন হয়। স্মল সাব ইউনিট যেটা বললাম 30S থাকে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক থাকে 40S। এর নানা রকম স্ট্রাকচারাল পার্ট হয়, হেড, প্ল্যাটফর্ম, বডি, শোল্ডার। আর লার্জ সাব ইউনিটে সেন্ট্রাল প্রোট্রুবেন্স, আর থাকে এলভন স্টক, আর থাকে রাইবোজোমাল স্টক। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার।
এবার যেটা এলাম হচ্ছে কি রাইবোজোমের কেমিক্যাল স্ট্রাকচার। দুটো জিনিস নিয়ে তৈরি হয়, রাইবোজোমাল আরএনএ আর রাইবোজোমাল প্রোটিন। তার মানে দুটো জিনিস নিয়ে রাইবোজোম তৈরি হচ্ছে, আরএনএ আর প্রোটিন। আর এই যে লার্জ সাব ইউনিট যেটা এইটা, এই লার্জ সাব ইউনিটে তিনটে এরিয়া থাকে। একটা হচ্ছে এক্সিট সাইট, একটা হচ্ছে কি পেপটাইডাল সাইট, একটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড সাইট। অ্যামাইনো অ্যাসিড সাইট যেটা, এখান দিয়ে অ্যাকচুয়ালি ট্রান্সলেশন শুরু হয়, মানে আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস যেটা সেটা শুরু হয়। এই যে এরিয়া পেপটাইডাল সাইট, এখানে পরপর পরপর অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে প্রোটিনটা তৈরি হয়, আর এক্সিট সাইট থেকে প্রোটিনটা তৈরি হওয়ার পরে বেরিয়ে যায়। তাহলে তিনটে এরিয়া নিয়ে রাইবোজোম কিন্তু তৈরি হচ্ছে। এবার আমি তাহলে এর বেসিক একটা এতে আসি, কী যেন বলে, একটা রিক্যাপিচুলেশনে আসি। তাহলে then so the cytoplasm is basically made up with two subunit. One is large subunit and the small subunit. So ribosomes are present in both pro and eukaryotes. In prokaryotes that is 30S small subunit, in eukaryote that is 40S small subunit. In prokaryote 50S is the large subunit, in eukaryote 60S is the large subunit. And in prokaryote total ribosome is called 70S ribosome, eukaryote total ribosome is called 80S ribosomes. And basically the ribosomes small and large subunit have similar structure. What occur in case of the small subunit? There is head, there is spectrum, there is body, and there is shoulder. And in large subunit there is central protuberance, there is L1 stalk, there is 70 or 80S ribosomal stalk. Now this is the anatomy. This is the anatomical structure. Now this is the chemical composition. What occur in case of the chemical composition? There are mainly two things present. One is ribosomal RNA and there is ribosomal protein. These two things actually make the ribosomes. And along with the ribosomal RNA and ribosomal protein, as I told, in the large subunit, this large subunit contains three main sites: exit site, peptidal site, and amino acid site. Amino acid site is the area where translation start. Okay, then this is the area where peptide gets synthesized, and this is the area exit where the peptide, after they synthesizing, they get out from the ribosome as a nascent protein. So this is how ribosome work. This is the function. The main ribosomal function is to synthesis protein, and this is the structure. So this is all about ribosome. Next part we will talk about Golgi apparatus. Okay, so এইবারে আমরা এখন তাহলে গলগি অ্যাপারেটাস নিয়ে একটু আলোচনা করব। এখন প্রথমেই যে কোশ্চেনটা আছে, ওয়াই দিস ইজ কল্ড অ্যাপারেটাস, তাই না? অনেক জায়গায় গলগি বডি বলে, কিন্তু হঠাৎ করে অ্যাপারেটাস কেন? তো কারণ অ্যাপারেটাস হচ্ছে এমন একটা জিনিস যেখানে নানা রকম প্রসেস হওয়া সম্ভব। এই গলগিটা সেরকমই একটা এরিয়া যেখানে নানা রকম প্রসেস সেলের মধ্যেই হচ্ছে। এবার গলগিটা থাকে কোথায় সেইটা খুব ইম্পর্টেন্ট। ইয়ারের পর থেকে অ্যাকচুয়ালি গলগি শুরু হয়, নিউক্লিয়াস তারপরেই ইয়ার, তারপরেই কিন্তু গলগি শুরু হয়। এবার গলগিতে আছে কী 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 নিয়ে গলগি তৈরি, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর গলগির কাজ কী সেটাও। গলগি যেরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সিস্টার্নি, টিবিউলস আর ভেসিকলস নিয়ে তৈরি ছিল, গলগিও সেম। গলগিতেও সিস্টার্নি থাকে, টিবিউলস থাকে, ভেসিকলস থাকে, কিন্তু ভেরি ইম্পর্টেন্টলি কোনো রাইবোজোমের অস্তিত্ব কিন্তু এখানে নেই। আচ্ছা, সিস্টার্নি, প্রথমে সিস্টার্নি নিয়ে আলোচনা করা যাক। এখানে সিস্টার্নি যেটা, এই সিস্টার্নিও কিন্তু এই স্যাক-লাইক স্ট্রাকচার, মাল্টিপল স্যাক-লাইক স্ট্রাকচার থাকে। আর এই প্যারালালি প্রত্যেকটা স্যাক-লাইক স্ট্রাকচার থাকে। আর এদের মোটামুটি 4 থেকে 8টা কোথাও থাকে, কোথাও 20টাও পর্যন্ত থাকতে পারে। আর
প্ল্যান্টে কোথাও কোথাও ডিকটিওজোম বলে একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। ডিকটিওজোম কি, একটা সিঙ্গেল একটা এরকম সিস্টারনি থাকে বিচ্ছিন্নভাবে, সেপারেটলি। এটাকেই বলা হচ্ছে কি না ডিকটিওজোম। এটা কোথায় থাকে? প্ল্যান্টে। এবারে এই সিস্টারনির আবার দুটো দিক থাকে, সিস ফেজ আর ট্রান্স ফেজ। ব্যাপারটা বোঝাচ্ছি। ধরা যাক এইটা আমাদের নিউক্লিয়াস, এরপরে হলো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপর থেকে তৈরি হতে থাকে গলগি। যেটা বললাম, গলগিতে অনেক ভেসিকলস থাকে, অনেক টিবিউলস থাকে। কারণ এটা যদি নিউক্লিয়াস হয়, এই পার্টটা যদি আমাদের ইয়ার হয়, এই পুরোটাই কিন্তু গলগি। এখানে থাকে কি? ভেসিকলস। এখানে থাকে কি? টিবিউলস। আর কি থাকে? সিস্টারনি। এই যে ইয়ারের কাছের সাইড, এটাকে বলা হয় সিস, আর ইয়ার থেকে দূরের যে সাইড, এটাকে বলা হয় ট্রান্স। তার মানে সিস্টারনি কি? দু রকম আছে। ইয়ার এন্ট্রি সাইড যেটাকে বলে সিস ফেজ, আর এক্সিট সাইড যেটাকে বলে ট্রান্স ফেজ। এই সিস্টারনি ছাড়াও আর কি রয়েছে? আর থাকে হচ্ছে টিবিউলার স্ট্রাকচার। আর কি থাকে? ভেসিকলস। ভেসিকেল কি করে? ভেসিকেল এর আগেও যেমনি ভেহিকেলের কাজ করতো, এখানেও তেমনি ভেহিকেলের কাজই করে। এই ভেসিকেলগুলো এখানে খুব ইন্টারেস্টিংলি এক ধরনের প্রোটিন দিয়ে কোটেড থাকে, যেগুলোকে বলে সিওপি। ঠিক আছে? আর এছাড়াও ক্ল্যাথরিন বলে একটা কোনো জিনিস থাকে, সেটা দিয়েও কোটেড থাকে। এই হচ্ছে গলগির মেন স্ট্রাকচার। এবার গলগির ফাংশনের দিকটা যদি আমরা দেখতে যাই, তখন একটা ডিফারেন্ট আলোচনায় আমরা আসবো। তার আগে এই স্ট্রাকচারটাকে একটু রিক্যাপিচুলেট করি। Now, Golgi complex are basically named after the scientist Camillo Golgi, and this Golgi apparatus is called apparatus because multiple process takes place here. And this particular Golgi apparatus or Golgi complex is made up of multiple constituents. One of the constituents is known as cisternae. The cisternae are simple sac-like structures which are present. These sac-like structures has two main sites, trans site and cis site. The cis site is close towards the ear and trans site is away from the ear. And along with that, there are multiple tubular structure and some vesicles. These vesicles help in the transport of the molecules, and the vesicles are of different type, without any coating, clathrin coating or COP coating. And Golgi complex do multiple functions, different type of functions they do. First of all, they do protein modification, lipid modification. They help in the storing and packaging and form lysosome and secrete and organelle renewal. Multiple functions they do. So initially what happened, so if you think this is nucleus, if you think this is ear, and then you can think like this is what? Golgi. So from ear, what molecules are coming? Two molecules. One is protein, another is what? Lipids. In Golgi, these proteins and lipid, both of them get processed. Processed means in the ear, these native proteins are formed. After forming the native proteins in Golgi, they get a proper structure, three-dimensional structure, where in Golgi this processing occurs in both lipid and protein. Along with that, the proteins are packaged within vesicles. This is vesicles, this is protein. They are packaged and then they are transported. That is why Golgi are called
shipment section of cell, or can be called what? They can be called post office of cell. এছাড়াও গলগি কি করে? গলগি এছাড়াও যেটা করে সেটা হচ্ছে গলগি থেকেই লাইসোজোম তৈরি হয়। ঠিক আছে, তার মানে গলগির ফাংশনগুলোর মধ্যে কী কী পড়ছে? প্রোটিন মডিফিকেশন, লিপিড মডিফিকেশন, প্যাকেজিং অ্যান্ড স্টোরিং, ফর্মেশন অফ লাইসোজোম, আর কি সিক্রিশন আর অর্গানালি রিনিউয়াল। তাহলে এই হচ্ছে মোটামুটি গলগির কাজ। তাহলে এই পার্ট অবধি আমরা তাহলে কী কী জিনিস নিয়ে পড়লাম একটু আলোচনা করে নিই, রিক্যাপিচুলেট করে নিই। 1 নম্বর পড়লাম সেল বেসিক, কী নিয়ে তৈরি, হ্যান ত্যান ইত্যাদি প্রভৃতি। নাম্বার 2 পড়লাম নিউক্লিয়াস। নাম্বার 3 পড়লাম ইয়ার অ্যান্ড ইট টাইপস, ইটস ফাংশন, কী করে, হ্যান ত্যান, কী নিয়ে তৈরি। নাম্বার 4 পড়লাম হচ্ছে রাইবোজোম। নাম্বার 5 পড়লাম গলগি। ক্লিয়ার? এরপরের যে পার্টটা আসবে তোমাদের সেটাই থাকবে হচ্ছে আমাদের সেল মেমব্রেন আর ট্রান্সপোর্ট। সেল মেমব্রেন কী নিয়ে তৈরি, কত রকমের জিনিস, হ্যান ত্যান, কী কী রকমভাবে ট্রান্সপোর্ট হয় সেলের ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতর থেকে, এই ইত্যাদি প্রভৃতি সব কিছু এইটার ভেতরে থাকবে। ভালো করে পড়াশোনা করো। যে কোনো কিছুর যোগাযোগ, যে কোনো কিছুর যদি দরকার হয় তোমরা বায়োভার্সিটিতে ফোন করো, রানাকে জানাও, আমাদের জানাও। রানার থেকে আমার প্রাইভেট নাম্বারও নিতে পারো, জানাতে পারো কী প্রবলেম, কী ডাউট। আমরা তাহলে একটা ডাউট ক্লাস নেব। তাহলে এই অবধি এই ক্লাসটা মোটামুটি থাক। আমরা নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন এবং বিভিন্ন রকম ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য সেল। এই ক্লাসে তাহলে আমরা পড়লাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পড়লাম রাইবোজোম, পড়লাম গলগি বডি, আর পড়লাম নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে সিইউ এর বন্ধুরা ভালো করে ফিজিওলজিটা পড়ো। তার কারণ যেটা হচ্ছে ফিজিওলজি, বেসিক সেল বায়োলজি, ব্লাড বা বায়োফিজিক্স যাই থাকুক না কেন, সেগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের এই মাইনার বলে পুরো মুখস্থ করে চলে গেলে তা করলে চলবে না। এইগুলো কিন্তু তোমাদের বেসিক কনসেপ্ট তৈরি করছে। যদি তোমরা এমএসসি করতে চাও, বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দিতে চাও, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের লাগবে। তাই ছোটো ছোটো করে পড়ো, ছোটো ছোটো করে আমিও পড়াচ্ছি, চেষ্টা করব যতটা পারা যায় তোমাদের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার করার, যতটা পারা যায় তোমাদের হেল্প করার, এবং দেখা যাক কী হয়। ঠিক আছে, টাটা বন্ধুরা, ভালো করে পড়ো। কিছু দরকার হলে রানাকে জানাও, এই যে নাম্বার, এই নাম্বারে ফোন করো। ততদিন টাটা, ভালো করে পড়াশোনা করো, গুড বাই।